ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিএনপি র্যালি, অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি বিশ্ব মোড়লদের সমালোচনা। যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। এবার কাদের কামাল সহ 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ, ফের সংশোধন হচ্ছে ট্রাইব্যুনাল আইন। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা। এবং বিনিয়োগের পাইপলাইন তৈরি যোগাযোগ করে নিশ্চিত করবে বিটা, নতুন শুল্ক কাঠামোতে মানিয়ে নিতে সরকারের নানা পরিকল্পনা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে সংহতি র্যালি পূর্ব সমাবেশে এ আহ্বান জানায় দলটির শীর্ষ নেতারা। বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের ওপর অত্যাচার নয়, পুরো মুসলিম বিশ্বকে ধ্বংসের পায়তারা। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতেই বিশ্বের মুসলিম নেতারা নিশ্চুপ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টন এলাকা যেন হয়ে ওঠে এক টুকরো ফিলিস্তিন। প্লাকার্ড আর পতাকায় লেখা প্রতিবাদের ভাষা জানান দেয় সবাই মানবতার পক্ষে। কোনো রাজনৈতিক স্লোগান নয়, সবার কণ্ঠে শুধু বিশ্ব মানবতার আবাহন। দলমত নির্বিশেষে সবাই জড়ো হয় বিএনপির আয়োজনে ফিলিস্তিনি সংহতি র্যালিতে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে পুরো বাংলাদেশ থাকলেও একটি অংশ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কারদের যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস 85 কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আর ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের উপর নয়, বিশ্ব মুসলিমকে ধ্বংসের পায়তারা বলেও জানান তারা। পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইসরায়েলের সখ্যতার সমালোচনা করেন বিএনপি নেতারা। গণহত্যা নিয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। সমাবেশ শেষে সংহতি র্যালি বের হয়। কাকরাইল মোড়, শান্তিনগর, মৌচাক, মগবাজার মোড় হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হয় র্যালিটি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বিএনপি। এই মিছিল ও সমাবেশের খোঁজখবর রাখছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। স্টুডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন তিনি, আমি নিয়াজের সাথে যুক্ত হচ্ছি। নিয়াজ, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। নিয়াজ, সারাদিনই তো আসলে মিছিল ও সমাবেশে আপনি সংবাদ সংগ্রহ করেছেন, আসলে তো সেখানকার সার্বিক চিত্র কেমন ছিল যদি তুলে ধরতেন আমাদের দর্শকের সামনে? ধন্যবাদ আপনাকে। আজকে বিএনপির আসলে পূর্ব ঘোষিত একটা সংহতি র্যালি হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু তারা আজকে বাস্তবায়ন করছে। এবং আমরা যেটা দেখেছি বিকেল থেকে, ঠিক বিকেল 4টা নাগাদ আসলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি হওয়ার কথা থাকলো, কিন্তু এটি কিন্তু আপনার প্রায় দুপুর থেকে কিন্তু আসলে সাধারণ যারা জনগণ রয়েছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী তারা না, অনেক ধর্মপ্রাণ মুসল্লিরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা আসলে সংহতি জানাতেই আসছেন। তারা বলছেন যে প্রতিবাদটা আসলে হোক, তারা হয়তো বা বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিবাদটা জানানো হচ্ছে সেই প্রতিবাদটা আসলে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে সেটা আসলে তারা জানা না। তবে তারা নিজেদের বিবেকবোধের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে তারা বলছেন যে আসলে অন্ততপক্ষে প্রতিবাদটা জানাতে আমরা উপস্থিত থাকি। সেই বিভিন্ন দেশ থেকে যে রকম আর কি একটা প্রচার আর কি
বিভিন্ন দেশে আজকে কিন্তু আপনার হলো সারা বিশ্বেই কিন্তু আপনার এই প্রতিবাদটা কিন্তু আসলে আপনার সারা বিশ্বে যত মুসলমান কান্ট্রি রয়েছে, এছাড়া যারা রয়েছে মুসলমান ছাড়াও আসলে বিশ্ব মানবতার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আসলে সবাই একমত যে আসলে এই যে ইসরায়েলের যে আপনার যে গণহত্যা, এটি আসলে কারোই পক্ষে আসলে কাম্য না, এবং কারোই আসলে আপনার এই বিষয়টা নিয়ে আসলে আপনার কেউই এটা সমর্থন করছে না। সবাই বলছে আসলে এই গণহত্যাটা বন্ধ হোক। এবং আপনি জানেন যে আসলে ইসরায়েলের যারা তারাও কিন্তু অনেকেই কিন্তু আপনার এটির বিপক্ষে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং হ্যাঁ, খুবই নির্মম এবং খুব বাজেভাবে আসলে শিশুদের প্রতি যে অত্যাচার, এটা আসলে কেউই মেনে নেবে না। সেই দিক থেকে আসলে সব দেশকে আসলে সোচ্চার হওয়া উচিত। আজকে কিন্তু একটা জিনিস আসলে এই র্যালিতে কিন্তু একটা জিনিস স্থান পেয়েছে, সেটা হলো আপনার একটি কিন্তু প্রতীকী আসলে শিশুর লাশ নিয়ে কিন্তু আসলে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখেছি আসলে র্যালিতে অনেক জনসমাগম হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে সবারই আসলে দলমত নির্বিশেষে সবাই আসলে এই র্যালিতে আসলে অংশগ্রহণ করেছেন। আপনি বলছিলেন যে নেতাকর্মীরা ছিলেন এবং সাধারণ জনগণের পাশাপাশি নেতাকর্মীরাও ছিলেন, তো আসলে কারা কারা ছিলেন নেতাকর্মীরা এবং তাদের বক্তব্য কি ছিল যদি আপনি ধন্যবাদ। বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য তারা আসলে প্রায় 4-5 জন স্থায়ী কমিটির সদস্য এখানে উপস্থিত ছিলেন, এবং তারা যেটি বলছেন না এই গণহত্যা বন্ধে আসলে তারা একমত, এবং তারা যেটা আসলে জানাতে চেয়েছেন যে এই জাতিসংঘকে এই ব্যাপারে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, এবং খুব শীঘ্রই যেন এই পদক্ষেপটা নেওয়া হয়। এবং তারা কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু বলছেন যে যদি আপনার এই গণহত্যা আসলে এইভাবে বন্ধ না হয়, সেক্ষেত্রে আসলে মুসলমান যেসব কান্ট্রি রয়েছে তারাও কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে, এবং তারা এক ধরনের এই ইসরায়েলের শুধুমাত্র ফিলিস্তিন টার্গেট না, তারা বিভিন্ন ধরনের আপনার যত মুসলমান রয়েছে তাদের উপরও আসলে এই ধরনের হুমকি আসতে পারে। হ্যাঁ, এটি আসলে কিন্তু তারা বলেছেন। সেই সাথে আপনার যারা অন্যান্য যারা স্থায়ী কমিটির সদস্য তারা আরও বলেছেন যে বিষয়টি উঠে আসছে যে একসময় আওয়ামী লীগ সরকার আমলে যে আপনার যে ইসরায়েল থেকে যে আসলে আড়ি পাতা যন্ত্র কেনা হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু তারা উঠে আসছে এই তাদের বক্তব্যে, এবং তারা কিন্তু সবাই আসলে ঐক্যবদ্ধ যে যেভাবে হোক আসলে এই গণহত্যা বন্ধ করতে হবে। এই মিছিল বা এই গণহত্যার যে এই ধরনের সংবাদ করা হচ্ছে বা আমরা প্রচার করছি, এর ফলে আসলে কি ধরনের প্রভাব পড়ছে বিভিন্ন দেশে আপনার কি মনে হয়? একটা বিষয় হলো আপনার প্রতিবাদটা যেটা বলছে আর কি, জনগণ বলছে যে প্রতিবাদটা আসলে করা উচিত, এবং সমস্ত বিশ্বে যেহেতু প্রতিবাদটা করছে, আমরাও আসলে আমাদের জায়গা থেকে বাংলাদেশের জায়গা থেকে কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু একমত, তারা কিন্তু আসলে এই প্রতিবাদের জায়গাতে কিন্তু আসছে। আজকে যেটি হয়েছে, আজকে আমরা যেটা দেখেছি বিএনপির মধ্যে একটা বড় একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে কোনো রাজনৈতিক স্লোগান নেই, তাদের পক্ষের কোনো স্লোগান নেই, শুধুমাত্র ফিলিস্তিন নিয়ে তারা কথা বলছে, এবং ফিলিস্তিনের স্লোগানটি যে ফ্রি প্যালেস্টাইন বা আপনার ফিলিস্তিনকে মুক্ত করো, এরকম আসলে আপনার স্লোগানই কিন্তু আসলে তারা দিয়েছে, এবং তাদের আসলে সবার একটাই জায়গা আসলে এই গণহত্যাটা বন্ধ করতে হবে, এবং আমাদের প্রত্যাশা থাকবে আসলে এই গণহত্যাটা আসলে বন্ধ হোক। দিন শেষে আসলে সবাই আসলে শান্তি কামনা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ আমার সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন। জুলাই আগস্টের গণ আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ তাপস, মোহাম্মদ এ আরাফাত, নানক, হাসান মাহমুদ, নওফেল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনা হচ্ছে নতুন সংশোধনী। ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলায় গ্রেফতার হয়েছে 54 জন। দেশের স্বার্থেই এই বিচার শেষ করা দরকার বলে মত দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিন মজুমদার রিপোর্ট। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শুরুতে সংশোধিত ট্রাইব্যুনাল আইনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এরপর ট্রাইব্যুনালের তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর কাজী এমএইচ তামিম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, যেখানে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী ব্যক্তিরা। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু,
মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩৯টি মামলা হয়েছে, যেখানে মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ আসামি ১৪১ জন, যার মধ্যে শেখ হাসিনা সহ ৮৭ জন পলাতক আর গ্রেফতার আছেন ৫৪ জন। বিচার কাজ সুষ্ঠু করতে ট্রাইব্যুনাল আইনের ওপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতারে কর্তৃপক্ষের অনুমতি লাগবে না এমন বিধান রয়েছে। আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে, আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থদাতাদের বিচারে সব তথ্য একসঙ্গে করে মামলা প্রস্তুতের কথা জানায় প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ৪ মে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও ২৮টি ব্যাংক হিসেবের মাধ্যমে ৩১০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। ক্ষমতা অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের ১০ কাঠার ৬টি প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে এ বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারক জাকির হোসেন গালিবের আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ নিয়ে পরবর্তী শুনানি হবে ৪ মে। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় অবৈধভাবে সে নিজে এবং তার মেয়ে এবং তার ফ্যামিলি, শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে, ছেলে, তাদের বিরুদ্ধে, তাদের নামে সে অবৈধভাবে সেখানে প্লট বরাদ্দের একটা সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং সেখানে শেখ পল্লী নামে একটি তারা পল্লীও ঘোষণা করেছে। আজকে সাবসিডি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় এবং আগামী ৫-৪ তারিখে মামলাটি পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও ২৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ হাবিব হাসান, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১৮ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,৯০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ২৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পর্যায়ক্রমে দুর্নীতিতে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। প্রতিরোধ ২০১২। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৫ অগস্ট লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় নিরাপত্তার জন্য এটি হুমকি হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বৃহস্পতিবার সকালে আকস্মিক সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় অস্ত্র উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে কেউ আইন নিজের হাতে নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। পরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে তিনি জানান, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায়। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। সোয়ালি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো।
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশ বড় ধরনের কোনো সমস্যায় পড়বে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন ঘাটতি না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি স্থগিত করায় বাণিজ্যে স্থিরতা ফিরবে বলেই মনে করেন বাণিজ্য উপদেষ্টা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। 2020 সালের 29 জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্টর ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এক আদেশে বাংলাদেশকে ভারতের শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল, কিন্তু মঙ্গলবার হঠাৎ করে ওই আদেশ বাতিল করে সংস্থাটি। এতে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে আর তৃতীয় দেশে যেতে পারবে না। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, ভারত হঠাৎ সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হবে না। এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। তিনি জানান, ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বিমানবন্দর ব্যবহারে কিছুটা সংকট হলেও সড়ক পথে মালামাল আনা নেয়া করা যাবে। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি স্থগিত করায় রপ্তানি বাণিজ্যে অস্থিরতা কেটে যাবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। জানান, এ 3 মাসে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানো হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তা নিশ্চিত করতে চায় বিডা, আর এজন্য সময় লাগতে পারে 1.5 থেকে 2 বছর। যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্ক পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার পরিকল্পনাও করেছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে বিডার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। সাইফুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি সহ সামগ্রিক বিষয় তুলে ধরতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করে বিগত দিনগুলোর তুলনায় ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনকে সফল বলে দাবি করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। দেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতার তাগিদ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের সাক্ষাতের পাশাপাশি সরকারের প্রত্যেক বিভাগের সঙ্গে আলোচনার ব্যবস্থা এবারে সম্মেলনে ছিল বলে জানান আয়োজকরা। এই সামিটে কিছু সেমিনার বা আলোচনা সভা রাখা হয়েছে, তার চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য, যাতে বিনিয়োগকারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন। ফলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে, সেশনের পরেও একটা B2B অপশন রাখা হয়েছে। তারপর আমি বললাম, এখানে দোতলায় 10টা রুম ছিল, সেখানে কনসার্ন এজেন্সিরা ছিল। দেশের আমলাতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বিনিয়োগকারীরা এবার আশ্বস্ত হয়ে ফিরেছেন বলে দাবি করেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। যদি আসলে আমাদের টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে। আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি, অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটাতে শুধু প্রতিশ্রুতি না, কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বিনিয়োগ নিশ্চিত করা স্বল্প সময়ের কোনো বিষয় নয় বলে দাবি করে তিনি বলেন, বিনিয়োগ নিশ্চিতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিডা। একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে, এটা সেটা পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে, এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। মার্কিন শুল্ক আরোপের ফলে সৃষ্ট নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও কাজ চলছে জানান বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়, তো আসলে শুধু আমরা না, প্রতিটি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।